কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করলেন তার দিল্লি সফর? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থান কি? কোথায় রয়েছেন তিনি? কার সাক্ষাৎ প্রার্থী অভিষেক? রাজ্যপাল রাজ্য সংঘাত কি আদতে লোক দেখানো? আসলে কি রাজ্যপাল রাজ্য সরকারের দূত? এমনই একাধিক বিষয়ে আলোচনা করলেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। দেখুন। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি এবং আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে রাজ্য রাজনীতি বলা যায় কিন্তু এই মুহূর্তে বেশ কিছু বিষয় নিয়ে সরগরম রয়েছে। দিল্লি যাওয়ার কথা থাকলেও সেই দিল্লি যাওয়া বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে একটা জল্পনা বা একটা চর্চা রাজনৈতিক মহলে চলছে। পাশাপাশি আজকে রাজ্য বিধানসভা, সেখানে ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি, কিন্তু সেই মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় তারা বিক্ষোভ দেখায় এবং সেখানেও কিন্তু সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা। অন্যদিকে রেড রোডে সেখানে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেখানে ধর্ণা চলছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, রাজ্য রাজনীতি এই মুহূর্তে বেশ কিছু বিষয় নিয়ে চর্চায় রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হঠাৎ করে দিল্লি সফর বাতিল। তুমি রাজনৈতিকভাবে এই বিষয়টাকে কীভাবে বিশ্লেষণ করো? দেখো, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিলের পিছনে মুখ্যমন্ত্রী যে কারণ দিয়েছেন, সেই কারণটা দলীয় সতীর্থরা কতটা বিশ্বাস করছেন তা নিয়ে আমার সন্দেহ আছে। প্রথম কথা, তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, তাই বাজেট তার কাছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে আমার মনে হয় না। প্রথমত, 8 তারিখ যে বাজেট পেশ করা হবে সেটা মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়েই তারিখটা ঠিক করা হয়েছিল। তাই হঠাৎ করে ওনার মনে পড়ল সামনে বাজেট, অনেক কাজ আছে, দিল্লি যাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম নয়। মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার জন্য মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা দিল্লি পৌঁছে গিয়েছিলেন। দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, কার্যত সফর সঙ্গী থাকেন, সেই ভদ্রলোকও দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে খবর আসে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। কারণ কি? রামনাথ কোবিন্দজির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তার অপারগতার কথা জানিয়েছেন, সুদীপ এবং কল্যাণবাবু যাচ্ছেন। আমার যেটা মনে হয়, যে খবরটা আমি পেয়েছি, এক দেশ এক ভোট যে বৈঠকটা হবে, সেই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন অধীর চৌধুরী। মাননীয় মুখ্যমন্ত্রী কোবিন্দজিকে জানিয়েছেন যে অধীরবাবু কথায় কথায় এই রাজ্য সরকারকে সমালোচনা করেন, 356 প্রয়োগের দাবি জানান। সেই রকম একজন ব্যক্তির পক্ষে এক টেবিলে বসে তার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। যদিও তার দলের প্রতিনিধি হিসাবে তিনি দুজনকে মনোনীত করছেন। রামনাথ কোবিন্দজি মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মেনে নিয়েছেন এবং দুজনকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে তার সম্মতিও জানিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে অবস্থান বিক্ষোভ করলেন, তখন তার ভ্রাতুষ্পুত্র এয়ার অ্যাপারেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দিল্লিতে অবস্থান বিক্ষোভ হলো, মন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে এক প্রস্ত নাটক হলো, রাজভবনের সামনে অবস্থান চলল, অভিষেক চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মমতা রাজি হননি। তৃণমূলের অন্য সাংসদরা উপস্থিত থাকলেন, অভিষেক গেলেন কোথায়? শোনা যাচ্ছে অভিষেক দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগের মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু সেই যোগাযোগটা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য থেকে নির্বাচিত এক বিজেপি সাংসদকে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির উপর পর্যবেক্ষণ করতে, এবং শুভেন্দু যেভাবে দিল্লি চলে গেলেন এবং অমিত শাহের সঙ্গে দেখা করলেন, তুমি যদি ঘটনাগুলোকে পরস্পর যুক্ত করো, তাহলে যে খবরটা চলছে চর্চার মধ্যে, যে অভিষেক অমিত শাহের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন কিন্তু পাননি, তাহলে তুমি রিলেট করতে পারবে। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিষেক অমিত শাহের সময় চেয়েছিলেন একেবারেই নয়। মুখ্যমন্ত্রী সবই জানতেন, তিনি তার ভ্রাতুষ্পুত্রকে অনুমতিও দিয়েছিলেন। যদি অমিত শাহের সঙ্গে অভিষেকের দেখা হয়, কিছু আলোচনা হতো, মুখ্যমন্ত্রী চলে যেতেন দিল্লিতে। যখন দেখলেন যে হলো না,
তখন আর তিনি গিয়ে কী করবেন? উনি প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে নিজে না গিয়ে আমলাদের পাঠান, আর এক দেশ এক ভোটের ব্যাপারে তিনি নিজে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন। এখন প্রশ্ন, অভিষেক কোথায়? কেউ বলছেন তিনি মধ্যপ্রাচ্যে, কেউ বলছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। ওর ঘনিষ্ঠরাও জানেন না এক্স্যাক্টলি অভিষেক কোথায়। সম্ভবত রবিবার সন্ধ্যের দিকেই দিল্লি থেকে অভিষেক অন্য কোথাও গিয়েছেন, কলকাতায় তিনি ফেরেননি। যেটা জোর গুঞ্জন যে অভিষেক একনাথ সিন্ধের মতো তৃণমূলে ভাঙন ধরাতে চাইছেন, সেই জন্য অমিত শাহের সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু অভিষেককে বিজেপির সহযোগী করায় শুভেন্দু অধিকারীর ভয়ানক আপত্তি আছে। তাই শুভেন্দু এই ধরনের একটা পদক্ষেপের সম্ভাবনা পেয়েই দিল্লি চলে গেছেন, এবং অমিতজি দেখা করেননি, সময়ও দেননি। এবং মঙ্গলবার সকাল থেকে কি দেখছো তুমি শহর কলকাতা এবং রাজ্যে বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে কিসের? 100 দিনের কাজের দুর্নীতি। 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা 21 লক্ষ লোকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। প্রথম কথা, এই ফিগারটা পেলেন কোত্থেকে? 21 লক্ষ। তাহলে মুখ্যমন্ত্রী যদি নিজেই দিতে পারেন, তাহলে এই লোকগুলোকে 2.5 বছর ধরে কষ্ট দিলেন কেন? আবার একটা বলেছেন যে আবাস যোজনার ব্যাপারটা তিনি পরে বলবেন, কিন্তু আবাস যোজনায় সবার আগে সুবিধা পাবেন মুসলমান ভাই বোনেরা। কেন? রাহুল গান্ধী ওই 3টে জেলা ঘুরে গেলেন বলেই হঠাৎ করে ওনার মনে পড়লো যে আবাস যোজনায় মুসলমান ভাই বোনদের অগ্রাধিকার দিতে হবে। পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে না তৃণমূলের পতন শুধু সময়ের অপেক্ষা। দেখো তুমি ওই জগদ্দলের বিধায়ক আর অর্জুন সিংয়ের মধ্যে কী চলছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন এইসব করো না। বক্সিদা মিটমাট করতে গেছিলেন, সেখানে পার্থ ভৌমিকের যাওয়ার কথা ছিল। দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পার্থ ভৌমিককে ফোন করে বলেন যে দ্বিতীয় প্রভাবশালী ওই বৈঠকে যেতে বারণ করেছেন। পার্থ ভৌমিক গাড়ি ঘুরিয়ে চলে আসেন। এখন জগদ্দলের বিধায়ক কি নিজের বলে বলিয়ান হয়ে করছেন? না, তার পিছনে উত্তর 24 পরগনার একটা বড় অংশের সমর্থন আছে। একটা কথাও ঘুরছে যে অর্জুন সিংকে আসানসোলে পাঠিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহাকে ব্যারাকপুরে নিয়ে আসা হোক, এই দাবিটা অনেকে করছেন। অর্থাৎ কি বলবো, মানে এগুলো হচ্ছে না লাল বিফোর দ্য স্টর্ম, ঝড় উঠবে, সেটা তৃণমূল বুঝতে পারছে। এবং ওরা কিন্তু স্বীকার করছে অনেকে যে ফলাফল অত্যন্ত খারাপ হবে। এবারে লোকসভা নির্বাচনে আগের বারের আসন তৃণমূল ধরে রাখতে পারবে না। বড় কোনো ধরপাকড় হলে কেন্দ্রীয় এজেন্সির, সেই সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে। একটা বিষয় তাহলে কি বলা যায় যে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে ভেতরে, যেটা হয়তো বাইরে থেকে সেইভাবে বোঝা যাচ্ছে না? কারণ বেশ কিছু এমন বিষয় তুমি তুলে ধরলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্যারালাল জায়গা তৈরি করে বিজেপির অমিত শাহের সঙ্গে দেখা করছে, ফলে কোথাও একটা নিচের ভিতটা নড়ে গেছে। কিন্তু সবাই একনাথ সিন্ধে হতে চায়। একটা জিনিস কেউ বুঝছে না, একনাথ সিন্ধে শিবসেনা করতেন। শিবসেনার স্বাভাবিক মিত্র বিজেপি, শিবসেনার স্বাভাবিক মিত্র কংগ্রেস আর এনসিপি নয়। উদ্ধব মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেস এনসিপির হাত ধরেছিলেন, তো একনাথ তো তার স্বাভাবিক মিত্রর কাছে গেছেন। তাই একনাথ সিন্ধে হওয়ার কথা যেটা বলা হচ্ছে এটা তো ভুল। বরঞ্চ উদ্ধবে অস্বাভাবিক অ্যালায়েন্স করেছেন কংগ্রেস আর এনসিপির সঙ্গে। একনাথ সিন্ধে তো ঠিক কথাই বলেছেন, রাজনীতির ভাষায় একনাথ সিন্ধে সিনড্রোম চালু হয়েছে। ছোটবাবু বিলক্ষণ জানেন চক্রব্যূহে তিনি পড়ে গেছেন। অনেক ডকুমেন্টস আছে এজেন্সির কাছে, কঠোর পদক্ষেপ এজেন্সি নিতেই পারে, কিন্তু পলিটিক্যাল ডিসিশন না হলে ওই পদক্ষেপটা এজেন্সি করবে না। ছোটবাবু হয়তো খবর পেয়েছেন যে পলিটিক্যাল ডিসিশনও হয়ে গেছে, তাই পিসিমণির অবস্থান মঞ্চকে এড়িয়ে দিল্লিতে বসে রইলেন। পিসিমণিও একটা শব্দ উচ্চারণ করলেন না। অদিতি গায়েন টুইট করলেন, এটাও একটা ক্যামোফ্লেজ যে দেখো মাননীয়ার সঙ্গে তার ভ্রাতুষ্পুত্রর মত পার্থক্য আছে, এটা বিজেপিকে সিগন্যাল দেওয়া, আর কিছুই নয়। কিন্তু এটা পাক্কা খবর, অনেকেই বলছেন, তৃণমূলের লোকজনও জানেন যে অমিত শাহের সাক্ষাৎ পাওয়ার জন্য কার্যত মরিয়া হয়েছিলেন অভিষেক।
কিন্তু পাননি। কেন পাননি? অমিত শাহ অভিষেকের সঙ্গে দেখা করে কেন নিজের পায়ে কুড়ুল মারবেন? তৃণমূলের দায়ভার কেন গ্রহণ করবে বিজেপি? তৃণমূল তখন অ্যাসেট নয়, লায়াবিলিটি। একটা রাজনৈতিক দল আসানসোলের ওপারে যে ভারতবর্ষ বা রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে তার কোনো নামও নিশান নেই। একটা আঞ্চলিক দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় কী করে? প্রথম প্রশ্ন এটা। তৃণমূল সিপিএম বিরোধী লড়াই থেকে তৃণমূলের উদ্ভব, তার প্রতিপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে না আছে বিদেশ নীতি, না আছে আর্থিক নীতি, না আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি। সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার পথে। তাই সিপিএম বিরোধিতাকে পুঁজি করে রাজনীতির ময়দানে টেকা সম্ভব নয়। তাহলে একটা দলের যদি মতাদর্শ না থাকে, তাহলে সেই রাজনৈতিক দলটা স্থায়িত্ব কতদিন হতে পারে? এ তো ব্যক্তিগত উচ্চাসা এবং স্বার্থ চরিতার্থ করার একটা মঞ্চ ছাড়া তৃণমূলের কিছুই নয়। কিন্তু মানে যে অভিযোগগুলো তুমি বললে বা যে তথ্যগুলো তুলে ধরলে, ফলে সেখানে দাঁড়িয়ে তো মানে এই মুহূর্তে যেটা একটা আড়াআড়ি বিভাজনের কথা। এবং আমরা আরও একটা প্রসঙ্গে যদি যাই, যে বাজেট অধিবেশন, সামনে বাজেট অধিবেশন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যপালের ভাষণ ছাড়া এবারের বাজেট অধিবেশন হতে চলেছে। ফলে এই যে বারবার রাজ্যপালকে এটা বিধানসভা অধিবেশন কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়নি, এটা সাইনে ডাই হয়ে গেছিল, মানে আনটিল ফার্দার নোটিশ। তাই আনটিল ফার্দার নোটিশ যখন বিধানসভা মুলতুবি হয়, তখন কিন্তু নতুন বিধানসভার অধিবেশন সূচনা করার কোনো দায় থাকে না। তাই সেখানে রাজ্যপালের ভাষণেরও কোনো প্রয়োজন হয় না। এবং এই রাজ্যপাল লোকটি হচ্ছে, অনেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে কাজ করছেন। তিনি জগদীপ ধনখড়ের কাছে যাচ্ছেন, অমিত শাহের সঙ্গে কাছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। আমার কাছে যা খবর, লোকসভা নির্বাচনের পরে এই ভদ্রলোককে পশ্চিমবঙ্গের রাজভবন থেকে সরিয়ে দেওয়া হবে। তার জায়গায় টাপ পুলিশ কপ রাকেশ আস্থানা আসবেন। কারণ প্রধান বিরোধী দল বিজেপি ওনার প্রতি যারপন্নাই অসন্তুষ্ট। এই যে শুভেন্দুবাবু জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন, সৌজন্য হতে পারে, কিন্তু ওই সিভি আনন্দ বোস যাওয়ার পরেই শুভেন্দুবাবু জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করা ও তাৎপর্য অন্য। সাংবিধানিক পদে আসেন এই ভদ্রলোক, সবসময় কি তার সাংবিধানিক পদের মর্যাদা রক্ষা করছেন? আমার তো মনে হয় না। সেই পুজো উদ্বোধনে মধ্য কলকাতার রামমোহন সম্মিলনীতে যাওয়ার পর থেকেই তার গতি প্রকৃতি সবার কাছে আরও সন্দেহজনক মনে হচ্ছে। আসলে সমাজদারকের ইশারায় কাফি হতে হয়। কথা বললাম অর্কদার সাথে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি তুলে ধরলেন। এবং একদিকে কোথাও একটা মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল দিল্লি, সেটা কোথাও একটা শুধুমাত্র তিনি যে প্রশাসনিক কারণে বা কেন্দ্রের সঙ্গে প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য সেখানে যাচ্ছিলেন এমন বিষয়টা নয়, কোথাও একটা রাজনৈতিক কারণও ছিল। এবং যেটা অর্কদার বিশ্লেষণ, যে কোথাও একটা বাঁচা, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচার প্রসঙ্গ, সেই বিষয়টাও কিন্তু তিনি সামনে তুলে ধরলেন। এবং তার পাশাপাশি রাজ্যপালের যে অবস্থান, আপাত দৃষ্টিতে বা সেইভাবে দেখলে মনে হতে পারে যে রাজ্যপাল হয়তো রাজ্যের বিরোধিতা করছেন বা সেই ধরনের বক্তব্য বারবার সামনে আসছে। কিন্তু অর্কদার বক্তব্য থেকে এটাও স্পষ্ট যে কোথাও হয়তো রাজ্যপাল এই রাজ্যের হয়ে কোথাও একটা কাজ করছে, এমন বিশ্লেষণও কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরলেন।